প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক। সকলে শুনছেন প্রেত কথার ৩৭১ নম্বর এপিসোড। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শীত পড়েছে, ভালোই শীত পড়েছে এই সময়, এবং শীতের সময় প্রেত কথা কিন্তু বড্ড সুন্দর লাগে শুনতে। লাস্ট এপিসোডটি আশা করছি আপনারা দেখেছেন, প্রেত কথা লাইভ এপিসোডটি, যেটি গৌরব তাদের ব্লগসে এসছে। যদি না দেখে থাকেন এখনো পর্যন্ত, তাহলে যান, গিয়ে অবশ্যই একবার সেই এপিসোডটিকে দেখে নিন, এবং আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আমাদের একজন গেস্ট এসেছিলেন, তিনি সেই এপিসোডে সত্যিকারের ঘটনা বলেছিলেন, মৃত মানুষের ফিরে আসার ঘটনা ছিল সেটি। আশা করছি আপনারা অনেক এনজয় করবেন। চলে যাবো আজকের ঘটনায় যাওয়ার আগে একবার মনে করিয়ে দিয়ে আমাদের ঘটনা পাঠাতে হলে কী করতে হবে না, মেইল করুন pretkothar@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন আরও নতুন নতুন আপডেট পেতে। শুরু হচ্ছে প্রেতকথার ৩৭১ নম্বর এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন জমিরুল ইসলাম। যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই মুহূর্তে যেই অবস্থায় প্রেত কথার সাথে যুক্ত আছো, তাদের সবাইকে আমার সালাম এবং ভালোবাসা রইল। আমি মোহাম্মদ জমিরুল ইসলাম বলছি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কোনো একটি গ্রাম থেকে। আশা করি পূর্বে আমার অনাকাঙ্ক্ষিত ভুলটি প্রেত কথা টিম এবং সকল শ্রোতারা মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। আর এই ঘটনা সম্পূর্ণ বিশুদ্ধ এবং টোকামুক্ত। জামিরুল অ্যাকচুয়ালি আগের এপিসোডে একটু গন্ডগোল করে ফেলেছিল, এবং সেটি নিয়ে প্রচুর অবজেকশনস, প্রচুর কমপ্লেইন্স এসেছে আমার কাছে অডিয়েন্সের কাছ থেকে, আপনাদের তরফ থেকে। আমি সেটা নিয়ে খুবই রেগে গেছিলাম, খুব স্বাভাবিক, কারণ আমরা সকলেই শোটিকে খুব সিরিয়াসলি নিই। তো যাই হোক, জামিরুল যখন নিজে স্বীকার করছেন যে তার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছিল, এবং সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে আমাদের এই বিষয়টিকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। তাতে কি হয়, আমাদের মধ্যে এই ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো যেন না হয়, এটাই আর কি সবসময় আমাদের ইচ্ছে থাকে, এবং আমিও সবসময় এটাই চেষ্টা করি যেন এই ধরনের কোনো জিনিসপত্র না হয়। তো যাই হোক, সমস্ত কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বেটার বলে আমার মনে হয়। যেভাবে জামিরুল লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি। গৌরবদা, এই ঘটনার কিছু অংশে মাদকদ্রব্য সেবনের কথা উল্লেখ করা আছে, তাই আশা করি শ্রোতারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গত কিছুদিন আগে আমার শারীরিক কিছু সমস্যার জন্যে আমাদের জেলার সদর হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। সেখানে ডাক্তার দেখালে ডাক্তার কিছু টেস্ট করতে বলে। আমি টেস্টগুলো করে রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকি। হাসপাতালের পিছনে নির্জন এক গাছের নিচে বসে ধূমপান করে সময় কাটানোর চেষ্টা করছি। এমন সময় খেয়াল করি আমার থেকে একটু দূরে পাগল বেশে একজন লোক রাস্তার উপর নিরালায় বসে কিছু আঁকাআঁকি করছে। আমি কৌতূহল বশত সেই দিকে এগিয়ে যাই এবং গিয়ে দেখি লোকটির পরনে ছেঁড়া এবং ময়লা পোশাক, মাথায় জট বাঁধানো বড় বড় চুল। লোকটি শুধুমাত্র ইটের টুকরো, কয়লা এবং চক দিয়ে এত সুন্দর করে ফুলবাগান, পাখি, প্রজাপতির ছবি এঁকেছে, সেটা দেখে আমি পুরো হতবাক হয়ে যাই। শুধু ইটের টুকরো, কয়লা ও চক দিয়ে এত সুন্দর জীবন্ত ছবি আঁকা কোনো সাধারণ কথা নয়। তারপর ছবি আঁকা শেষ হলে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি। উনিও আমার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেন। আমি ওনাকে চা নাস্তার অফার করলে উনি ঘাড় নেড়ে হ্যাঁ বোধক উত্তর দেয়, এবং আমি ওনাকে নিয়ে একটি ফাস্টফুডের দোকানে গিয়ে ওনাকে নাস্তা করিয়ে একটি নির্জন স্থানে বসি। আমার লোকটিকে দেখে কেন জানি না ওনার জীবন সম্বন্ধে জানতে ইচ্ছে হয়। আমি ওনার জীবন জানতে চাইলে উনি সবটা বলতে রাজি হয়, তবে কিছু শর্ত মানতে অনুরোধ করেন, যেমন তার নাম, হাসপাতালের নাম এবং তার আঁকা ছবি, এগুলোর মধ্যে কোনো কিছুই প্রকাশ করা যাবে না। আমি কোনো প্রকার কালক্ষেপণ না করে রাজি হয়ে যাই। সত্যি বলতে গৌরবদা, আমি যে এত নির্মম ভৌতিক এবং হৃদয় বিদারক ঘটনা শুনবো তা স্বপ্নেও ভাবতে পারিনি। ঘটনাটি যদিও একটু বড় হয়ে যাবে, তবুও একটু কষ্ট করে শ্রোতাদের পড়ে শোনানোর অনুরোধ রইল। যাই হোক গৌরবদা, এবার ঘটনায় আসা যাক। বলছি ভিকটিমের ভাষায়। আমি তখন বাংলাদেশের একটি স্বনামধন্য হাসপাতালের ডোমের কাজ করতাম। হাসপাতালটির প্রথম অক্ষর বললেও সবাই এক নামে চিনবে, তাই নাম বললাম না। আমার বয়স তখন 30 থেকে 31 বছর।
বিয়ে করেছি মাত্র 2 বছর আগে। আমাদের ধর্মটা ছিল ভিন্ন, তাই পরিবারের অমতে বিয়ে করায় পরিবারে আমাদের কোনো স্থান ছিল না। বাধ্য হয়ে পরিবার থেকে দূরে ছোট্ট বাসা ভাড়া নিয়ে থাকতাম। ছোট্ট বাসা, ছোট্ট পরিবার, বেশ সুখেই ছিলাম আমরা। আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। খুশি আনন্দ যেন পূর্ণতার রূপ নিয়েছে। আমার স্ত্রী যেহেতু আমার জন্য তার সকল আপনজন ছেড়ে এসেছে, তাই আমি আমার সর্বস্ব দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করছিলাম। কিন্তু কে জানতো এত সুখ আমার কপালে স্থায়ী হবে না। একদিন সন্ধ্যায় আমি বাড়িতে অবস্থান করছিলাম, হঠাৎ হাসপাতাল থেকে জরুরি তলব আসে। আমিও দ্রুত গিয়ে হাজির হই। তারপর দেখি একটা 5-6 বছর বয়সী মেয়ের লাশ এসেছে। মৃত্যুটা সন্দেহজনক, তাই ময়না তদন্তের জন্য আসা হয়েছে। আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যে ডোমরা লাশ কাটার আগে মদ্যপান করে। আমিও লাশ কাটার আগে প্রচুর নেশাগ্রস্ত হয়ে ডাক্তার আসার পূর্বে লাশ কেটে অপেক্ষা করতে থাকি। অপেক্ষারত অবস্থায় অনুভব করি আমি ছাড়াও কেউ রুমের মধ্যে রয়েছে। কারো উপস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু আমি আর লাশটা ছাড়া আর কেউ নেই। একবার মনে হলো কোনো প্রাণী টেবিলের নিচে কিছু একটা চেটে চেটে খাচ্ছে। আমি টেবিলের নিচে খেয়াল করে দেখি কিচ্ছু নেই। তারপর ভাবলাম এসব হয়তো মদ্যপানের জন্য হচ্ছে, তাই আর এসবকে পাত্তা দিলাম না। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে চলে যান। ততক্ষণে আমার নেশার পরিমাণ কমতে থাকে। আমি লাশটা সেলাই করার আগে আবার একটু মদ্যপান করার পর একটু হালকা হওয়ার প্রয়োজন পড়লে আমি বাইরে যাই। ঘরের ঠিক পিছনে দাঁড়িয়ে শুনতে পাই ঘরের মধ্যে হঠাৎ কিছু শব্দ শুরু হয়, যেন কেউ খুব রসালো কিছু একটা চপচপ শব্দ করে খাচ্ছে। আমি তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো আমার মনের ভুল। আবারও ভাবলাম হয়তো নেশা করে আছি বলে এমন হচ্ছে। তারপর লাশটা সেলাই করার সময় খেয়াল করি লাশের শরীরের ভিতরে কলিজা আর ফুসফুসটা নেই। আমার তো মাথায় হাত। এ কি হলো? আমি এখন কি জবাবদিহি করব? আমি শরীরের ভিতরে অন্যান্য অঙ্গগুলো ভালো করে খুঁজতে শুরু করি, কিন্তু কলিজার ফুসফুস কোথাও পাওয়া যায় না। অথচ কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল। আমি ঘর থেকে বেরোনোর পর কেউ তো এই ঘরে ঢোকেনি। বেশ কিছুক্ষণ অনেক ভেবেও কোনো উত্তর পেলাম না। তারপর সবটা চেপে গিয়ে লাশটাকে সেলাই করে অপেক্ষা করলাম স্বজনদের নিকট। লাশটাকে বুঝিয়ে দিলাম। তারপর হাজারো প্রশ্ন মাথায় নিয়ে বাড়ি এলাম। কলিজার ফুসফুস গেল কই? আমার স্ত্রীকে সেরকম কিছু বলিনি, পাছে যদি ভয় পায়। তার উপর তিনি সেই সময় অন্তঃসত্ত্বা। এই সময় তার ভয় পাওয়া উচিত নয়। তারপর এভাবে প্রায় প্রতিটি লাশের শরীর থেকে আমার অনুপস্থিতি বা উপস্থিতি যাই হোক না কেন, আমার মর্জিতে হোক বা বিনা মর্জিতে হোক, শয়তানটা তার অপকর্ম চালিয়ে যায়। বিশেষ করে রাত্রিবেলা যে লাশগুলো কাটা হতো সেগুলো ডাক্তার চলে যাওয়ার পর ঠিক ফুসফুস আর কলিজাটা খুঁজে পাওয়া যেত না। কখন যে সেই শয়তান ফুসফুস আর কলিজা খেয়ে নিত আমি জানি না। আমি সেই শয়তানকে, সেই পিশাচকে কখনো চোখের সামনে দেখতে পাইনি। শুধুমাত্র ফুসফুস আর কলিজা গায়েব হতে দেখেছি। আমার চোখের সামনে মৃতদেহের সাথে এই নির্মমতা এক প্রকার বাধ্য হয়ে মেনে নিতে হয়। নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত অপরাধের বোঝা ভারী হয়ে চলেছে। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপর সিদ্ধান্ত নেই এর একটা প্রতিকার দরকার। খুব রাগ হচ্ছিল পিশাচটার উপর। তারপর একদিন সন্ধ্যায় আবার হাসপাতাল থেকে খবর আসে একটি সড়ক দুর্ঘটনায় নিহত একটা লাশ এসেছে। যথারীতি আমি হাসপাতালে গিয়ে দেখি আধা বয়সী একজন পুরুষের লাশ। তারপর লাশটা বুঝে নিয়ে ডাক্তার আসার পূর্বে একাই কাটতে শুরু করি। তারপর কিছু সময় পর 2জন ডাক্তার এসে তাদের কাজ শেষ করে চলে যায়। আমি সেলাই শেষ করে পাশের লেবার রুমে বসে আছি। এমন সময় আবার শুনি লাশ রাখা রুম থেকে সেই রসালো কিছু খাওয়ার চপচপ করে শব্দ হচ্ছে। আমি এবার দরজার ছোট্ট ছিদ্র দিয়ে উঁকি দিয়ে যা দেখি সেটা দেখে আমার সব নেশা ঘাম হয়ে ঝরে যায়। দেখি অদ্ভুত দেখতে সেই পিশাচটিকে, যা দৈহিক গঠন মানুষের মতন, কিন্তু কি যে ভয়ানক সে চেহারা যা মুখে বলে বোঝানো সম্ভব না। উচ্চতা প্রায় 6 থেকে 7 ফিট লম্বা, হাত দুটো কাঁধ থেকে ঝুলে পায়ের হাঁটু অবধি ঝুলছে। হাতের আঙুলগুলো 8 থেকে 9 ইঞ্চি আর আঙুলের নখগুলো 6 থেকে 7 ইঞ্চি লম্বা। 2-3 ইঞ্চি লম্বা দাঁত, ন্যাড়া মাথার ওপর ছোট্ট দুটো শিং, নাকটা যেন অর্ধেকটা কাটা, পুরো শরীরটা যেন কুমিরের চামড়া বসানো এবং পিঠে চামচিকা বা বাদুরের মতো বড় বড় দুটো ডানা। মুখের কোণ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত মিশ্রিত লালা, নিঃশ্বাসে ঘড় ঘড় শব্দ।
এ যেন কলিজা কাঁপানো এক নির্দয় নরখাদক পিশাচ। অদ্ভুত পিশাচটা তখন লাশটার শরীরের উপরে বসে আছে, লাশের কলিজাটা ছিঁড়ে নিয়ে খুব তৃপ্তি সহকারে চপ চপ শব্দ করে খাচ্ছে। আমার তখন প্রচণ্ড রাগ হলো। আমি প্রায় বোধ এবং সংজ্ঞাহীন অবস্থায় বসে শুধু দেখছি। আমার প্রচণ্ড রাগ হচ্ছে। এইমাত্র আমি লাশটা সেলাই করে রেখে এলাম, আর এই শয়তানটা সেলাই করা লাশের বুক চিরে অর্গ্যানগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানুষ হয়ে মৃত মানুষের সাথে ঘটে চলা এরকম ভয়াবহ পরিস্থিতি দেখে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠলাম। একটি লাঠি নিয়ে দরজা খুলে এলো পাথারি পেটাতে থাকি ওই শয়তানটিকে। মার খেয়ে গর্জন এবং চিৎকার করে ভেন্টিলেটরের ছোট্ট ছিদ্র দিয়ে ধোঁয়ার মতো গলে বেরিয়ে যায় সেই শয়তানটা। তার গর্জনে যেন চার দেয়াল ভূমিকম্পের মতো কেঁপে উঠল। আমি তখন বসে পড়লাম। আমি কি করলাম? আমি তখন নিজের সেন্সে নেই। আমি ধীরে ধীরে উঠে সুতো নিলাম, লাশটাকে পুনরায় সেলাই করতে শুরু করলাম। আমার ভয় কোথায় যেন কেটে গেছে। আমি জানি না আমি কি করছি। আমার কেন কোনো ভয় লাগছে না। আমি কি দেখলাম? এমন সময় কেউ এসে দরজা ধাক্কাতে থাকে। আমি দরজা খুলে দেখি হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজন ঘরের ভিতর প্রবেশ করেন এবং লাশটার সেলাই কেটে কিছু একটা খুঁজতে থাকেন। তারপর আমাকে জিজ্ঞাসা করেন যে লাশের কলিজার ফুসফুস কোথায়। আমি ওদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে এরকম পিশাচ এসে কলিজার ফুসফুস খেয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। ওরা ভাবে আমি হয়তো মৃত মানুষের অর্গ্যানগুলো নিজে খাই অথবা বিক্রি করি। তারপর আমাকে হাসপাতালের একটি কেবিনে সারা রাত আটকে রাখা হয় এবং বিভিন্ন রকমভাবে আমার পাকস্থলী পরীক্ষা করা হয়। তারপর আমার মানুষের মাংস খাওয়া বা বিক্রি করার কোনো প্রমাণ না পেয়ে আমাকে ছেড়ে দিতে হয়। মুহূর্তের মধ্যে বাতাসের মতো ছড়িয়ে পড়ে খবরটা। তারপর রওনা দেই বাড়ির দিকে। কিন্তু কে জানতো নিয়তি নির্মম থাপ্পড়টা আমার জন্য অপেক্ষা করিয়ে রেখেছে। বাড়ি ফিরতে অনেক বেলা হওয়া সত্ত্বেও আমার স্ত্রী তখনও ঘর খোলেনি। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে যা দেখি, সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। দেখি আমার অন্তঃসত্ত্বা স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সিলিং ফ্যানের সাথে ঝুলছে আমার স্ত্রীর নিথর দেহ। চোখ দুটো ঠিকরে বের হয়ে আছে, জিভটা বেরিয়ে গলা অবধি ঝুলছে এবং পেটের মাঝ বরাবর একটা বড় ছিদ্র, যেন কেউ পেট ছিদ্র করে তার ভিতর হাত ঢুকিয়ে বাচ্চাটা বের করে নিয়েছে। সারা মেঝে জুড়ে রক্ত পড়ে আছে। আমি আমার স্ত্রীর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ি। আমার কান্না শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়। যথারীতি পুলিশ আসে, পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতাল, সেই লাশ কাটা ঘর, কিন্তু ডোম আজ অন্য কেউ। আমি এই ভেবে আফসোস করতে থাকি, হয়তো আমার মানুষের মাংস খাওয়ার কথা শুনে ঘৃণায় আত্মহত্যা করেছে আমার স্ত্রী। কিন্তু আসল কারণটা সামনে আসে পোস্টমর্টম শেষে। ডাক্তারদের ভাষ্যমতে লাশের পেটে অন্তঃসত্ত্বা হওয়ার নমুনা থাকলেও পেটে কোনো সন্তান ছিল না। তখন বুঝতে পারি ওই পিশাচটাকে পেটানোর কারণে পিশাচ আমার স্ত্রীকে হত্যা করে আমার অনাগত সন্তানকে খেয়ে তার প্রতিশোধ পূরণ করেছে। পরে জানতে পারি আমার এক প্রতিবেশী ডোম আমাকে চাকরিচ্যুত করে এবং আমার স্থান দখল করার জন্য কোনো এক তান্ত্রিককে দিয়ে ওই পিশাচটাকে কালো জাদুর মাধ্যমে চালান করে। কথাগুলো শেষ করে হো হো করে কেঁদে ফেলেন তিনি। সত্যি বলতে গৌরবদা, নিজের অজান্তে আমার চোখ ছলছল করে ওঠে, চোখের দুকোণ বেয়ে অশ্রু ঝরতে থাকে। তারপর আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না থামানোর বৃথাই চেষ্টা করি। বাকি কথাগুলো লিখতে গেলে ইমেল অনেক বড় হয়ে যাবে, তাই নাইবা বললাম সেই করুণ কাহিনী। আমার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আমি কিছু টাকা দিতে চাইলে শুধু রাতের খাবারের জন্য মাত্র 30 টাকা নিয়ে বললেন, আমি বিলাসিতা চাই না। এই বলে চোখ মুছতে মুছতে চলে গেলেন। আমিও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম ওনার চলে যাওয়া। পরিশেষে আল্লাহর কাছে অনুরোধ করি, পরম শত্রুরও যেন এমন করুণ পরিস্থিতি না হয়। ওনার সম্বন্ধে বিস্তারিত নিচে লিখে দিলাম, অনুরোধ রইল সেগুলো না প্রকাশ করার জন্য। প্রেত কথা খুব শীঘ্রই 10 লক্ষ সাবস্ক্রাইবারে একটি পরিবার হবে, সেই কামনা করছি। শব্দ চয়ন বা বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ঘটনা প্রচারিত হলে এপিসোড নাম্বার জানানোর অনুরোধ রইল। ভিকটিমের নাম, ছবি এবং বিস্তারিত নিচে লিখে দিলাম, ওগুলো প্রকাশ না করার আবেদন জানাচ্ছি। আল্লাহ হাফেজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো
লাগলো ঘটনাটি, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ঘটনাটি, এবং আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এই ধরনের রোমহর্ষক ঘটনা কিন্তু আমরা জাবিরুলের কাছে আগেও পেয়েছি। হ্যাঁ, হতে পারে এক দুবার হয়তো একটু গন্ডগোল হয়ে যায়, আমরা হয়তো সবাই কখনো না কখনো জীবনে কোনো না কোনো ভুল করেছি, কিন্তু যাই হোক, আমাদের সুযোগও দেওয়া উচিত মানুষকে, এবং মানুষের সেই সুযোগটাকে সঠিকভাবে ব্যবহারও করা উচিত। এই দুটো মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলবো। এই ঘটনাটি খুব ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলুন। আরেকটি বিষয়, আজকে একটি মাত্র ঘটনা আছে, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু স্টুডিও একদম নতুন, আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম গতকাল, আপনারা হয়তো অনেকে দেখেছেন যে নতুন স্টুডিও থেকে শুনবেন এবার প্রেত কথা। তো যেহেতু স্টুডিও একদম নতুন এবং এই স্টুডিও আমাদেরকে সাজাতে হচ্ছে, প্রচুর প্রপস কিনতে যাওয়া হয়েছিল আজকে আমাদের সকালবেলা। যেহেতু এত কিছু একসাথে করতে হচ্ছে এবং স্টুডিও হ্যান্ডওভার পাওয়ার পর আজকে আমি প্রথম দিন কাজ করছি, সো একটু সড়গড় হতে সময় লাগছে, হাতে সময়ও বড় কম। আপনারা রাত 10টার সময় প্রেত কথা শুনছেন, কিন্তু এই মুহূর্তে যখন আমি রেকর্ড করছি এখন বাজে 7:52, মানে বুঝতেই পারছেন হাতে মাত্র আর 2 ঘন্টা রয়েছে সৌম্যদীপের কাছে পুরো এপিসোডটাকে প্যাকেজ করে সাউন্ড করতে। সো আজকের এপিসোডটা একটু ছোট, আপনারা প্লিজ একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে ঘটনা পাঠান pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। এছাড়া আপনি কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশনের একদম শুরুতে। আমি চলে যাব শাউট আউট পর্বে, অর্থাৎ আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের বেশ কিছু নাম এই মুহূর্তে পড়ে ফেলার পালা। কমেন্ট করেছেন অতীন্দ্র ক্যামেরাওয়ালা, ঠান্ডার সময় পিঠে পুলি প্লাস প্রেত কথা = লাভ। আমাদের মধ্যে রয়েছেন শাহিন 2448, সারাদিন মনটা খারাপ থাকলেও তোমার কণ্ঠে প্রেত কথা শোনার পর মনটা ভালো হয়ে যায়, থ্যাংকস আ লট। আমাদের মধ্যে রয়েছেন শ্রেয়াঙ্কা অফিসিয়াল, লিখেছেন ঘড়িতে এখন 2:30, মানে রাত 2:30, প্রেত কথা শুনছি, ভয় এবং আবেগ দুটোই একসাথে। এক্স্যাক্টলি, প্রেত কথা এখন শুধুমাত্র একটি ভয়ের শো তা নয়, প্রেত কথা এক আবেগের নাম, গোটা বাংলার মানুষের এক আবেগের নাম প্রেত কথা, গোটা বাংলার মানুষের কাছে নস্টালজিয়ার নাম প্রেত কথা। সো আমরা সকলে খুব প্রাউড আমাদের প্রেত কথাকে নিয়ে, এবং আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে প্রেত কথাকে, এবং আরও অনেক বেশি বেশি করে আমাদেরকে ভিউয়ারশিপ দিন, সাবস্ক্রাইবার দিন, যাতে খুব তাড়াতাড়ি আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করতে পারি, এবং বেশি বেশি করে একটুখানি লাইক করুন। আমাদের মধ্যে রয়েছেন সুব্রত 787, আমাদের মধ্যে রয়েছেন রুম্পা কোনাই 3702, আমাদের মধ্যে রয়েছেন ব্রো গেমিং 7921, লিখেছেন দাদা খুব ভালো লাগে প্রেত কথা শুনতে, আমার তোমার ভিডিও না দেখলে আমার খাওয়া হয় না, আর তোমার ঘটনা শুনতে শুনতে আমি নিজের লেখা করতে ভালোবাসি, আরও এগিয়ে যাও প্রেত কথা পরিবার, যেন আরও বড় হয়। লাভ ইউ দাদা, লাভ ইউ প্রেত কথা। তোমার লক্ষ্মীরামের এপিসোডটা আমার ফেভারিট। আচ্ছা, তরিৎ জেঠু যেই এপিসোডটি পাঠিয়েছিলেন। আমাদের মধ্যে রয়েছেন থ্যাঙ্কস ব্রো গেমিং, আরও বড় ও আরও এগিয়ে চলো সামনের দিকে। আমাদের মধ্যে রয়েছেন শ্রেয়াস ঘোষ QE5VO, লিখেছেন প্রেত কথা ইজ ইমোশন ওয়ার উই হ্যাভ গুজ বাম্পস, থ্যাঙ্কস লট। আমাদের মধ্যে কিন্তু আরও অনেকে রয়েছেন, যেমন নন্দিতা হালদার 8481, লিখেছেন দাদা আমি বারুইপুর থেকে ঘটনা শুনছি, আমার প্রত্যেকটা ঘটনা ভালো লাগছে, কিন্তু 3 নম্বর ঘটনাটা শুনে খুব বেশি ভয় পেয়েছি। আমি রাতে ভয় শুনি না, পরের দিন ঘটনাগুলি শুনি, আর তোমার ঈশ্বর প্রদত্ত গলায় ঘটনা শুনলে মনে হয় ঘটনা শুনছি না, নিজের চোখে দেখছি, এমন একটা ফিল। খুব ভালো থেকো দাদা, আর প্রেত কথা আরও বড় হোক এই কামনা করি। একদম তোমরা সবসময় যদি সাথে থাকো এইভাবেই, তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যাব, এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু খুব একটা দূরে নয় আমাদের থেকে। আমাদের মধ্যে রয়েছেন জিয়া চ্যাটার্জি SL9SJ, লিখেছেন বাড়ি ফিরছি মায়াপুর থেকে, ঘুরে খুব লেট হচ্ছে, রাস্তার ভিড়ে গাড়ি এগোচ্ছিল, আস্তে আস্তে খুব বিরক্ত হচ্ছিলাম, তারপর দেখলাম আমাদের নতুন আরেকটা এপিসোড এসেছে, ব্যাস এখন বাইরের ভুতুরে দৃশ্য আর গৌরবদার কণ্ঠ, এর চেয়ে সুন্দর ফিলিংস আর হয় না। থ্যাঙ্কস আ লট জিয়া। আমার খুব ভালো লাগে এটা ভেবে যে তোমাদের প্রত্যেক দিনের মানে ডেইলি লাইফের একজন সঙ্গী আমি হতে পারি। আমরা হয়তো অনেক দূরে থাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফের সঙ্গী। সো আশা করছি মানে তোমরা খুবই এনজয় করছো প্রেত কথা, এবং এইভাবেই প্রেত কথাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম তোমাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আমাদের আজকে ছিল 371 নম্বর এপিসোড, মানে 400 নম্বর এপিসোডের খুব কাছাকাছি আমরা। এই বছর অনেক নতুন কিছু হবে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।